তামিম ইকবাল খান, মানে সে কোন উসিলায়, মানে কি কাজের জন্য যে বেগম খালেদা জিয়া স্বর্ণ পদকটা পাইলো, মানে কি অবদান রাখছে বেগম খালেদা জিয়ার জন্য যে তাকে বেগম খালেদা জিয়া স্বর্ণ পদক দেওয়া হলো। ধন্যবাদ মনির ভাইকে। আমার প্রশ্ন লেফটেন্যান্ট কর্নেল ফেরদৌস সাদি স্যারের কাছে। এই মে মাসের 9 তারিখে কসবা সীমান্তে যে বাংলাদেশি 2জন চোরাকারবারিকে বিএসএফ গুলি করে হত্যা করেছে, কিন্তু আমার ইতিহাসে, বাংলাদেশের ইতিহাসে, মানে আমি যতদিন ধরে ফেসবুক চালাই, আমি তো এমন কোন দেখলাম না যে বিজিবির হাতে ভারতের 2জন চোরাকারবারি নিহত হয়েছে বিজিবির গুলিতে। মানে এইটা কেন হয় না? আর এমডি নুরুজ্জামান ভাইয়ের কাছে আমার একটা প্রশ্ন। বাংলাদেশে ভারতের অনেক দালাল আছে, ওই ক্ষেত্রে ভারতে কিন্তু বাংলাদেশের কোনো দালাল নেই, নেই বললেই চলে। এখন নুরুজ্জামান ভাইয়ের কাছে আমার একটা প্রশ্ন, আমাদের বাংলাদেশের একটা বর্তমান জনপ্রিয় দালালি বলা চলে তামিম ইকবাল খান, মানে সে কোন উসিলায়, মানে কি কাজের জন্য যে বেগম খালেদা জিয়া স্বর্ণ পদকটা পাইলো, মানে কি অবদান রাখছে বেগম খালেদা জিয়ার জন্য যে তাকে বেগম খালেদা জিয়া স্বর্ণ পদক দেওয়া হলো, মানে এইটা একটু জানাবেন যে কি কারণে ওই পদকটা পাইছে তামিম ইকবাল। জি ধন্যবাদ। শামীম। আসসালামু আলাইকুম। করতে চাই সেটা হচ্ছে, যখন আমরা দেখি যে বাংলাদেশের কোনো প্রধানমন্ত্রী ভারত সফর করে, তখনই মনে হয় যে আমরা মানে কোন চুক্তিতে আবদ্ধ হয়ে আবার কোন ক্ষতির মধ্যে পড়লাম। তো এই যে মানে আমাদের প্রধানমন্ত্রী চীন সফরে যাচ্ছেন সম্প্রতি, তার আগে ভারতে যাওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা, এবং ভারতে গেলে তিস্তা চুক্তির উপরে কোনো প্রভাব পড়বে কিনা বলে আপনি মনে করেন কিনা? ধন্যবাদ ভাই। জি ধন্যবাদ। মিজান। মিজানুর রহমান শুনতে পাচ্ছেন? নজরুল ইসলাম বলেন। আসসালামু আলাইকুম সম্মানিত সঞ্চালক ভাই, অতিথিবৃন্দ, বিশ্বের যে যেখান থেকে দেখছেন শুনছেন। শুভেন্দ্র যতই বলুক বাংলাদেশকে দখল করবে, বাংলাদেশের রাজনীতিবিদদের উচিত কি? উচিত হচ্ছে এই, ভারতে শেখ হাসিনা শুভেন্দ্রকে শুভেচ্ছা জানিয়েছেন। বাংলাদেশে যারা নেতা কেতারা আছে আজ পর্যন্ত দুটি প্রতিবাদ শব্দ করেন নাই, কি জন্য? যাই হোক, আমরা আসলে মির্জাফর ক্লাব জগৎ শেঠ গসেটি মিলন মুক্ত সিংহাসনের অধীনে পরিচালিত হচ্ছে না। এখনো সংসদে, এখনো রাজনীতির মাঠে, ক্যান্টনমেন্টে মির্জাফর ক্লাব জগৎ শেঠদের শক্ত একটা ভূমিকা আছে। দুঃখ লাগলো, বাংলাদেশ ব্যাংকের গভর্নর বললেন এখন থেকে আর কোনো ব্যাংকের মালিক হতে পারে না। আরে গভর্নর, তুমিও তো 90 কোটি টাকা ঋণ খেলাপি। সালাউদ্দিন বললেন যে পুলিশকে জনগণের বন্ধু হবে, এ কথাটা শাব্দিক অর্থ। তাত্ত্বিক অর্থ হচ্ছে প্রতি সময় প্রতি ক্ষমতাসীন রাজনৈতিক দল, এমপি, মন্ত্রী যদি পুলিশকে তোমরা দলীয় ক্যাডার বাহিনী হিসাবে ব্যবহার না করো, তাহলে পুলিশ তার গতিতে চলবে, টুকটাক ঘুষ ছিল আছে থাকবে। সবচেয়ে লজ্জাকর ব্যাপার হচ্ছে আজ দ্রব্যমূল্য সীমাহীনের চেয়ে সীমাহীন। সেকেন্ড লটে যে তেল আমদানি হয়েছে সেটার কষ্ট হয়েছে 106 টাকা, ভাড়া সহ আনুষঙ্গিক ধরলাম 2 টাকা, 108 টাকা। 140 টাকা করলে জ্বালানি মন্ত্রী কোন ইনসাফে, কোন বিবেকে 100 টাকার মোবাইল চার্জে 76 টাকা ভ্যাট ট্যাক্স দিতে হয়, তারপরে 1 কেজি চিনিতে 25 টাকা ভ্যাট দিতে হয়। গাঁজা খেয়ে কি অর্থনৈতিক কর পাবলিকের উপর রাষ্ট্র? শেষ পর্যন্ত এইটুকুই বলি, সরকার আমার স্বাধীনতা করছে হরিলুট, তার সাথে মির্জাফর ক্লাব হইছে ঐক্য জুট, জীবন নিয়ে হুলি করে রাজমান্ডার লুট, সীমান্তে 2 জন মানুষ হত্যা করলো, আর কত চেয়ে চেয়ে দেখবো তোমরা যদি সীমান্ত হত্যা আন্তর্জাতিক। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। ধন্যবাদ এনামুল হক মনির ভাই এবং অতিথিবৃন্দ সবাইকে। আমার প্রশ্ন হচ্ছে যে মেজর আফসারি স্যারের কাছে,
ভারতের যে শুভেন্দু অধিকারী বর্তমান নবনির্বাচিত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, উনি তো মানবতা বিরোধী অপরাধী প্রধানমন্ত্রী খুনি শেখ হাসিনাকে নিয়ে যে অপপ্রচারটা করতেছে বাংলাদেশে নৈরাজ্য সৃষ্টি করার জন্য, এটা কি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ সরকার কোনো বিবৃতি দিছে? যদি না দেয় বাংলাদেশ সরকার, তাহলে কি এটা নতজানু পররাষ্ট্রনীতি না বাংলাদেশের জন্য? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, প্রশাসনিক ক্ষেত্রে গত 1.5 মাসে বাংলাদেশ সরকার যে দলীয়করণ করেছে তার চূড়ান্ত এক্সাম্পল আজকে হচ্ছে ঢাকা রেঞ্জের ডিআইজি। উনি বলতেছে, রেজাউল মল্লিক সাহেব, যে বিগত ফ্যাসিস্ট আমলের শত প্রতিকূলতার মধ্যেও আমি জাতীয়তাবাদী আদর্শে টিকেছিলাম, এবং উনি বলছে যে সপ্তম শ্রেণী থেকে আমি সেই আদর্শ লালন করে আসছি। ঠিক, ভালো কথা, কিন্তু আপনি একজন সরকারি কর্মজীবী হিসেবে আপনি এই কথা কি বলতে পারেন? আপনার কি সেই পদে এখনো বহাল থাকা কি সঠিক? আমার প্রশ্ন হচ্ছে মেজর আফসারি সাহেবের কাছে। ধন্যবাদ। ধন্যবাদ। জাহাঙ্গীর সাহেব বলেন। আনমিউট করেন জাহাঙ্গীর সাহেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি প্রশ্ন করব নুরুজ্জামান বাইরে। আমার প্রশ্নটা হলো, হাসিনা তো আমরা দেখছি যে ইউনিয়ন চৌকিদার থেকে হাসিনা পর্যন্ত সব জায়গাতে সে দলীয়করণ করছিল, কিন্তু এই দলীয়করণ করে কি 5 আগস্টে সে কি পার কি পাইছে? সম্ভব তো হয় নাই। এখন আমরা দেখতেছি এই সরকারও হুবহুব একই ধরনের কাজ আরম্ভ করছে। এখন আমাদের দেশে যারা ভালো লোক আছে সবাই যে বিএনপি করতে হইব এটা তো কথা না। বিভিন্ন দলের লোক তো আছে, এক একজনে এদেশে নিরপেক্ষ কে আছে? কেউ তো একজনে তো নিরপেক্ষ নাই। সবাই তো একটা না একটা দলকে ভালোবাসে। এখন সবাইকে আপনার একতরফা ভাবে আপনার এই প্রত্যেকটা জায়গাতে নিয়োগ দিতে হবে, এটা কোন ধরনের পলিসি সরকার হাসিনার মতো শুরু করছে? এটা একটা কথা। আর একটা কথা হলো, আমরা এই বিগত এই সংসদে দেখছি যে আসলে আমি মনে করি আমি ভাগ্যবান, আমার বাড়ি লক্ষ্মীপুর সদরে, কিন্তু আমি রামগতির আশরাফুদ্দিন নিজামের ব্যাপারে একটা কথা বলবো যে উনি যে এই সংসদে একমাত্র ব্যক্তি বক্তব্যটা দিচ্ছে, আমি বারবার ওনার বক্তব্যটা দেখি। কারণ আমাদের দরকার হচ্ছে এই ধরনের এমপিরে কেন মন্ত্রী বানানো, কিন্তু আমাদের সদরের এনি চৌধুরীকে মন্ত্রী বানাইছে। এখন বিষয়টা হলো, যারা বিএনপির ভিতরে ভালো লোক আছে তাদেরকে তো দেশ সাইড করে রাখছে। তাদেরকে যদি মন্ত্রী দিত তাহলে দেশটাকে আরো ভালো চলতো না? যেমন সালাউদ্দিন সাহেব যে কথাটা বললো, উনি কি আর মন্ত্রী বা উনি কি আর এমপি থাকার মতো গ্রহণযোগ্য আছে? উনি সংসদে যে কথাটা বলছে যে আমরা ভোটের জন্য জুলাই সনদ মানি গেছি, এখন আমরা মানি না, তাইলে এই ধরনের কথা কি ওনার মুখ থেকে বলার পরে কি আর উনি কি আর মন্ত্রী থাকতে পারে? এই হলো আমার প্রশ্ন বাইরের কাছে।